স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম কবিতা, যেটার নাম হচ্ছে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ঠিক আছে, তাহলে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোজড কথার অর্থ কি? কম্পোজড মানে হচ্ছে লেখা। এই কবিতাটা লেখা হয়েছিল কোথায়? লেখা হয়েছিল না আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে কবি যে প্রাকৃতিক দৃশ্যটা দেখেছিল, কবি যে বিউটি, যে সুন্দরতাটা তিনি উপভোগ করেছিলেন সেই দিন সকালবেলা, ঠিক আছে, তার উপরেই এই কবিতাটা লেখা হয়েছিল। ইংল্যান্ডের একটা বিখ্যাত ব্রিজ যার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডনের টেমস নদীর উপরে অবস্থিত একটি ব্রিজ, যেটার নাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটার পড়ার আগে আমাদের একটু প্রিফেস কিছু জানতে হবে। প্রথমে আগেই এই কবিতাটার সম্পর্কে আমাদের কিছু জেনে নেওয়া দরকার। সেগুলো হলো, এই কবিতার লেখকের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসছিলেন ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে তিনি আসছিলেন লন্ডনেরই একটা জায়গা যার নাম হচ্ছে ডোভার। ঠিক আছে, লন্ডনেরই একটা জায়গা, তিনি ডোভারে আসছিলেন ফ্রান্স থেকে। এই আসার পথে তিনি টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে থেকেই তিনি এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেছিলেন সেটা নিয়েই আমাদের এই কবিতাটা লেখা। ঠিক আছে, কবিতার নাম কি আরেকবার বলি, সেটা হচ্ছে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবিতাটা যখন লেখা হচ্ছিল, ঠিক আছে, বা এই যে সুন্দরতাটা সকালের যখন উপভোগ করা হচ্ছিল, তখন কবির সাথে ছিলেন তার বোন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে ছিলেন তার বোন। তার বোনের নাম ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। কবি আর কবির বোন দুজনা মিলে ঘোড়ার গাড়ি চেপে আসছিলেন ফ্রান্স থেকে ইংল্যান্ডের ডোভারের উদ্দেশ্যে। সেই পথে তখন তারা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়ায় এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করেন, এবং এই উপভোগ করার পরে তারপরে তিনি এই কবিতাটা কম্পোজড করেন, মানে এটি লেখেন। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি ডরোথি ওয়ার্ডসওয়ার্থের জার্নাল থেকে। মানে জার্নাল কথার অর্থ হচ্ছে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তিনি যে ডায়েরি লিখতেন, মানে দৈনন্দিন জীবনে যা যা ঘটতো সেই বিষয়ের উপরে তিনি যেগুলো লিখতেন সেটাকে বলা হয় জার্নাল। তার থেকে আমরা জানতে পারি যে এই সকালের লন্ডন শহরের সৌন্দর্যটা কবি দেখেছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে। তাহলে এটুকু আমাদের প্রথমটা বোঝা গেল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখব যে এই কবিতাটা কি ধরনের কবিতা। এই কবিতাটা হচ্ছে একটা রোম্যান্টিক পোয়েম। রোম্যান্টিক পোয়েম মানে, রোম্যান্টিক কথার অর্থ হচ্ছে শুধু ছেলে মেয়ের প্রেম ভালোবাসা সেটা নয়, মানে হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা। আর কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন রোম্যান্টিক পোয়েট। ঠিক আছে, মানে তিনি প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতিকে দেখে যে কবিতাগুলো তিনি রচনা করতেন, তার জন্য সেটাকে বলা হয় রোম্যান্টিক পোয়েট। ঠিক আছে, তাকে বলা হয় রোম্যান্টিক পোয়েট, আর এই কবিতাটা হচ্ছে রোম্যান্টিক পোয়েম একটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা রোম্যান্টিক পোয়েম। তাহলে আমরা এটুকু জেনে নিলাম। আচ্ছা, এরপরে আমরা শুরু করব যে এই যে কবিতাটা কি ধরনের বা কি ধরনের লেখার উপরে নির্ভর করে এই কবিতাটা। এটাকে বলা হয় একটা সনেট। সনেট কাকে বলে? যে কবিতার 14টা লাইন থাকে তাকে বলা হয় সনেট। যে কবিতায় 14টা লাইন থাকে তাকে বলা হয় সনেট। প্রথমে যে ভাগটা থাকে তাতে থাকে 8টা লাইন। কি থাকে? তাতে থাকে 8টা লাইন। এই 8টা লাইন যেটা থাকে সেটাকে বলা হয় অক্টেভ। OCTAVE, অক্টেভ মানে অষ্টক। ঠিক আছে, আর পরের যে 6টা লাইন থাকে সেই 6টা লাইনকে বলা হয় সেস্টেট। SESTET, মানে হচ্ছে ষষ্ঠক। প্রথমে 8টা লাইন, তারপরে হচ্ছে 6টা লাইন। এই সনেট শব্দটা কি থেকে এসছে? সনেট শব্দটা এসছে সোনাটা শব্দ থেকে। SONNATA, সোনাটা শব্দ থেকে এসছে এই সনেট। এই সনেট বা সোনাটা এগুলো কি? এগুলো মানে হচ্ছে ছন্দ মিলিয়ে মিলিয়ে ছড়ার গান।
ঠিক আছে, তার থেকে এসছে আমাদের এই সনেট। তাহলে আমরা এটা জেনে নিলাম যে এটা কি, এটা হচ্ছে একটা সনেট। ঠিক আছে, এটার কটা লাইন থাকবে, কবিতাটাতে 14টা লাইন থাকবে। প্রথমে থাকবে 8টা লাইন, শেষে থাকবে 6টা লাইন। ঠিক আছে, প্রথমের 8টা লাইনকে আমরা বলবো অক্টেভ, আর পরের 6টা লাইনকে আমরা বলবো সেস্টেট। মনে থাকলো? এতদূর ক্লিয়ার? এবার চলো আমরা তাহলে কবিতাটা শুরু করি। বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি আর সুন্দরতর জিনিস দেখানোর আর কিছু নেই। আর্থ মানে পৃথিবী, হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এর থেকে বেশি সুন্দর আর কোনো জিনিস পৃথিবীর দেখানোর আর কিছু নেই, কবি বলছেন। মানে যে বিউটিটা কবি সকালবেলা উপভোগ করছেন, একদম ভোরবেলা, ঠিক আছে, একদম ভোরবেলা, তখন মর্নিংও প্রায় হয়নি, মানে সূর্যের আলো প্রথম কিরণ দিচ্ছে, মানে সেই পরিস্থিতিতে এই কবিতাটা বা এই বিউটিটা উপভোগ করা কবির, তারপরে এই কবিতাটা লেখা। বলছে, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। সেই ব্যক্তি হবেন একজন বোধহীন বা নির্বোধ, সেই ব্যক্তি হবেন একজন নির্বোধ যিনি এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ না করে এড়িয়ে চলে যাবেন। যে মানুষ এই সৌন্দর্যটা উপভোগ করবে না, এই সকালবেলার বিউটিটা উপভোগ করবে না, তিনি হবেন একজন নির্বোধ বা বোধহীন। বোঝা গেল? এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এ সাইট, একটা দৃশ্য, সাইট মানে একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, একটা দৃশ্য, সো টাচিং, প্রচণ্ড স্পর্শদায়ক, টাচিং মানে টাচ মানে স্পর্শ, ঠিক আছে, প্রচণ্ড স্পর্শদায়ক, ইন ইটস ম্যাজেস্টি, এটার নিজের মহিমায়, ঠিক আছে, এটার নিজের রাজকীয়তায়, এই বিউটিটা মানে অপার বিউটি, ঠিক আছে, মানে অপার সুন্দরতা, মানে যেটা কবি লিখেও প্রকাশ করতে পারছে না, যে এতটাই সুন্দর কবির মনে হচ্ছে সে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে যখন লন্ডন শহরটাকে তিনি দেখছেন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটাকে, এই শহরটাকে কবি দেখছেন ব্রিজের ওপর থেকে, আর মনে হচ্ছে কবির যেন শহরটা একটা পোশাক পরিধান করে আছে। গার্মেন্ট মানে পোশাক পরিধান করে থাকা, শহরটাকে দেখে মনে হচ্ছে একটা পোশাক পরিধান করে আছে। এটা হচ্ছে পার্সনিফিকেশন। ফিগারস অফ স্পিচ যখন আমরা বুঝবো তখন সেটা আমরা বুঝতে পারবো, এটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে কোনো একটা জড় বস্তুকে তার উপরে ব্যক্তিত্ব আরোপ করা। ঠিক আছে, বলছে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটাকে দেখে মনে হচ্ছে শহরটা একটা পোশাক পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্য, এই সকালের বা ভোরের সৌন্দর্য, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এই সকালের সৌন্দর্যটা হয় সাইলেন্ট মানে একদম নিস্তব্ধ, বেয়ার মানে হচ্ছে একদম মৌন মানে চুপ, দুটো মানেই চুপ, কিন্তু সাইলেন্ট অ্যান্ড বেয়ার মানে একেবারে নিস্তব্ধ আর একেবারে নিঝুম, যেটাকে বলে মানে একটা পিন ড্রপ সাইলেন্স, একটা ছুঁচ পড়লেও তার আওয়াজ হবে, এতটাই নিস্তব্ধ, এতটাই কোলাহল মুক্ত সেই জায়গাটা। Ships, towers, domes, theatres, and temples lie open unto the field and to the sky. বলছে শিপস মানে জাহাজগুলি, টাওয়ার্স মানে হচ্ছে দুর্গগুলি, ডোমস মানে গম্বুজগুলি, থিয়েটার্স মানে বিভিন্ন হল বা যেমন আমরা যেটা বলবো আমরা হচ্ছে রঙ্গশালা, ঠিক আছে, অ্যান্ড টেম্পলস এবং মন্দিরগুলি, লাই সেগুলো অবস্থিত বা স্থিত বা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওপেন অন টু দ্য ফিল্ডস একদম খোলা মাঠের মাঝে সেগুলো দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড টু দ্য স্কাই এবং খোলা আকাশের, আন টু দ্য স্কাই এবং খোলা আকাশের নিচে একেবারে স্থিতভাবে একদম পরিষ্কারভাবে সেইগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর কবি ব্রিজের উপর থেকে সেটা পরিষ্কার তিনি নজরদারি করতে পারছেন, উপর থেকে দেখতে পাচ্ছেন যে খোলা আকাশের নিচে, নীল আকাশের নিচে একদম ডোম, শিপ,
তারপরে হচ্ছে হল, এগুলো সব মন্দির, এগুলো সব দাঁড়িয়ে রয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত জিনিসগুলোই ব্রাইট মানে খুব উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং কথার অর্থ হচ্ছে চকচকে। সমস্ত জিনিসগুলোই খুব উজ্জ্বল এবং সমস্ত জিনিসগুলোই খুব চকচকে। কেন চকচকে? ইন দ্য স্মোকলেস এয়ার, এই ধোঁয়াহীন বা কুয়াশাহীন সকালে বা ধোঁয়াহীন বা কুয়াশাহীন বায়ুমণ্ডলের মধ্যে সমস্ত জিনিসগুলোই খুব চকচকে লাগছে। ঠিক আছে, সমস্ত জিনিসগুলোই খুব চকচকে লাগছে বা সমস্ত জিনিসগুলোই খুব উজ্জ্বল লাগছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, আগে কখনো দেখেনি কবি যে সূর্য এত সুন্দর বা এত মহিমায় কিরণ দিচ্ছে, বা এত সূর্যের আলোয় সমস্ত কিছু স্নিগ্ধ হয়ে গেছে। ঠিক আছে, বলছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এত সুন্দর সূর্যের আলো বা এত সুন্দর সূর্যের কিরণ ছটা সেটা কবি আগে কখনো দেখেনি বা উপভোগ করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, সূর্যের প্রথম ছটায় বা প্রথম রশ্মিতে, ভ্যালি উপত্যকা, রক মানে হচ্ছে পাহাড়, আর হচ্ছে হিল বা পর্বত। ঠিক আছে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম ছটায়, তার প্রথম আলোতে বা প্রথম কিরণে উপত্যকা, পাহাড়, পর্বত প্রথম আলোকিত হয় বা আলোকিত হচ্ছে। সূর্যের প্রথম আলোটা পড়ছে আর সেগুলো আলোকিত হচ্ছে। নেভার স আই, দেখিনি আমি কখনো আগে। নেভার ফেল্ট, কখনো আমি অনুভবও করিনি। এ কাম সো ডিপ, এত শান্ততা বা এত গভীর শান্ততা আগে কখনো কবি অনুভব করেনি বা উপভোগ করেনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, রিভার নদীটা বয়ে যায় আপন বেগে। ঠিক আছে, গ্লাইডেথ মানে বয়ে যাওয়া, অ্যাট হিজ ওন সুইট উইল একদম নিজের বেগে বা নিজের আবেগের সাথে নদীটা একদম সহজভাবে বয়ে যায়। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই সকল সারি সারি বাড়িগুলো দেখে মনে হচ্ছে সেগুলো একদম অ্যাসলিপ, গভীর ঘুমে আচ্ছন্ন। সেই শহরের বাড়িগুলো বড় বড়, লন্ডন শহরে এত বড় বড় বাড়ি, সেগুলো একদম কবি বলছে ব্রিজের উপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে একদম গভীর ঘুমে সেই বাড়িগুলো আচ্ছন্ন। অ্যান্ড অল দ্যাট, এবং শুধুমাত্র, দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, শুধুমাত্রই এই শহরের হৃদয়টার আওয়াজটাই বা কম্পনটাই শুধু অনুভব করা যাচ্ছে, তাছাড়া আর কোনো কিছুই অনুভব করা যাচ্ছে না। কারণ সেই সকালের সৌন্দর্যটা এতটাই অসাধারণ আর এতটাই শান্ত। এটাই ছিল তোমাদের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা মানের সহ বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। এমসিকিউ প্রশ্ন একদম জলের মতন সহজ লাগবে, এটা একবার শুধু বুঝে নিলেই হবে। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।